নির্বাচনে জোটে থাকলেও লড়তে হবে নিজ দলের প্রতীকে, প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা, বাদ দেয়া হয়েছে ইভিএম। সরকারের কোনো উপদেষ্টারই রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই দাবি প্রেস সচিবের। কেউ পদত্যাগ করবে কিনা তা ক্যাবিনেট কিংবা নিজস্ব সিদ্ধান্ত। তিস্তা প্রকল্প হবে চীনের সাথেই, দেশটির কাছে চাওয়া হয়েছে ঋণও। পানি চুক্তির জন্য ভারতের সাথে আলোচনা অব্যাহত। দেশে এখনও পোলিও আক্রান্তের শঙ্কা রয়ে গেছে। 16% শিশুকে আনা যায়নি টিকার আওতায়, শক্তিশালী টিকা কর্মসূচির তাগিদ। একদিন পরই উঠে যাচ্ছে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজ, আড়তগুলোতেও ফিরছে কর্মচাঞ্চল্য। এবং পশ্চিম তীরকে ইসরায়েলে যুক্তের বিল নেসেটে প্রাথমিক অনুমোদন, বিরোধিতা করে সব সমর্থন সরিয়ে নেয়ার হুমকি ট্রাম্পের। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। সরকারের কোনো উপদেষ্টাই কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না, বরং সবাই নিরপেক্ষ, এমন দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কেউ পদত্যাগ করবে কিনা তা ক্যাবিনেট কিংবা তাদের নিজস্ব সিদ্ধান্ত। দুই ছাত্র উপদেষ্টাকে সরকার পদত্যাগ করতে বলেছেন কিনা তা জানেন না বলেও মন্তব্য তার। মঙ্গল ও বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি। নির্বাচন এবং রাজনীতির সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। পরে রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে আসে সরকারে থাকা বিভিন্ন উপদেষ্টার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি। দাবি ওঠে নির্বাচনের আগে পদত্যাগ করতে হবে তাদের সবাইকে। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারে থাকা কোনো উপদেষ্টারই রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই। আমার তো মনে হয় না যে আমরা দেখছি না কোনো উপদেষ্টা রাজনীতিক কোনো কার্যকলাপ করছেন। তারা তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করছেন, তারা তাদের কাজগুলোই করছেন এবং তারা খুবই নিউট্রালি তাদের দায়িত্ব পালন করছেন। আমরা কোনো উপদেষ্টাকে আমরা মনে করি না তারা পক্ষপাতদুষ্ট, তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথেই, সব পলিটিক্যাল পার্টিকেই তারা তাদের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অংশীজন মনে করেন, আর তারা তাদের কাজগুলো খুবই নিউট্রালি আনবায়াসড কাজ করছেন। দুই ছাত্র উপদেষ্টাকে সরকার পদত্যাগ করতে বলেছে কিনা এমন প্রশ্নের জবাবও দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমি এরকম কিছু শুনি নাই, এ বিষয়ে আমি জানি না। এটা ক্যাবিনেট তাদের ডিসিশন, কখন কি ডিসিশন নেয়, আমরা যখন যেটা ডিসিশন নেয় সেটাই আপনাদেরকে আমরা জানাই। সোফার এই বিষয়ে আমাদের কাছে কোনো ডিসিশন নাই। সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। আমাদের চিফ অ্যাডভাইজার অনেকবার বলেছেন, এটা নতুন না, আমাদের অ্যাডভাইজার মহোদয়রা বলেছেন, সবার একই কথা, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং কোনো শক্তি নেই ইলেকশনকে পিছানো। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্প হবে চীনের সাথেই, সেজন্য দেশটির কাছে চাওয়া হয়েছে ঋণও। তবে তিস্তার পানি চুক্তি আর তিস্তা প্রকল্প দুটি আলাদা বিষয়। পানি চুক্তির জন্য ভারতের সাথে আলোচনা অব্যাহত রয়েছে, ঋণ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। আওয়ামী সরকারের সময় তিস্তার পার বাঁধাই সহ উন্নয়ন কাজ, যাকে বলা হচ্ছে তিস্তা প্রকল্প, তা ভারতই করবে বলে জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ও আগ্রহ ছিল চীনের। পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রকল্প চীনের সাথে করার বিষয়েই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চীনের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বাংলাদেশ এজন্য ঋণ চেয়েছে $55 কোটি। চীনও আগ্রহী তা দিতে। চীন এবং ভারত সম্পর্ক কিছুটা বদলে যাওয়ায় এই প্রকল্প এখন কেমন হবে তা নিয়ে আবার ভাবার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের সাথে চীনেরও কিন্তু সম্পর্কের অনেক পরিবর্তন হয়েছে, যেটা আগে ছিল না। সেখানে ত্রিপক্ষীয়
কাঠামো তৈরি হতে পারে কিনা বা কনসোর্শিয়াম হতে পারে কিনা সেটাও কিন্তু দেখা দরকার। যেটা দেখা দরকার যে আমার লাভটা কিভাবে হচ্ছে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বহুমাত্রিক এবং সেই ক্ষেত্রে ওয়াটার ম্যানেজমেন্টে চীনের যে দক্ষতা এবং তাদের যে অবস্থান এবং বৈশ্বিকভাবে যে তাদের যে গুড রেপুটেশন, ওইটার উপর বেসিস করে আমার মনে হয় যে এটা হয়ে যাওয়াটা দরকার। যৌথ নদী কমিশনের প্রধান আবুল হোসেন বলেন, অনেকে তিস্তা পানি চুক্তি ও তিস্তা প্রকল্পকে গুলিয়ে ফেলেন। তিস্তার হলো একটা তিস্তা পানি চুক্তি, যেটা ওদের গজলডোবা থেকে ওরা কত পানি দিবে, প্রধানমন্ত্রী রাজি হইলেই সাইন হয়ে যাবে। তাদের কাছে তো চাওয়া হয়েছে, লোন চাওয়া হয়েছে, তারা টাকা দিলে কাজ হবে, এরকমই। এদিকে গত মাসে কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সদস্যরা দিল্লি সফরে গেলে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তি দুটো নিয়েই বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। গঙ্গা চুক্তি এখনো বহাল আছে, আমরা সবাই এটা নিয়ে জানি। যৌথ নদী কমিশনের বৈঠকও হয়েছে এরই মধ্যে, আমরা আলোচনা অব্যাহত রেখেছি। একই কথা তিস্তার ক্ষেত্রেও আমরা আগের সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করেছি, প্রস্তাব দেয়া আছে। সামনে যে সরকার আসবে তাদের সাথেও আলোচনা হবে। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঋণ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পোলিও একসময় এ রোগ হলে শিশু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত, তবে এখন এ রোগের নাম তেমন একটা কানেই আসে না। সরকারিভাবে সফল টিকা কার্যক্রমের ফলে নির্মূল হয়েছে পোলিও, তবে সংক্রামক রোগ হওয়ায় এখনও আক্রান্তের সংখ্যা রয়েই গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ দুর্গম এলাকা, ভাসমান জনগোষ্ঠী সহ প্রায় 16% শিশুকে সরকারের টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়নি। একটি শক্তিশালী টিকা কর্মসূচির মাধ্যমে দেশকে পুরোপুরি পোলিও মুক্ত রাখা সম্ভব বলে মনে করেন তারা। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিশ্ব পোলিও দিবস। পোলিওমাইলিটিস এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। একসময় গোটা বিশ্বে ভয়াবহ অবস্থা তৈরি করেছিল পোলিও ভাইরাস, যে কারণে বিকলাঙ্গ বা পঙ্গুত্ব বরণ করে মারা যেত বহু মানুষ। বাংলাদেশে সবশেষ 2006 সালে 18 জন পোলিও রোগী শনাক্ত হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে 2014 সালে। বাংলাদেশ পোলিওমুক্ত হলেও পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও আক্রান্ত হচ্ছে অনেক শিশু, তাই সারা বিশ্বকে পোলিওমুক্ত ঘোষণা করতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ন্যাশনাল পোলিও, মিজেলস ও MES ল্যাবরেটরি বাংলাদেশে পোলিও নজরদারির কাজ করে থাকে। আন্তর্জাতিক মানের এই ল্যাবে দেশের বিভিন্ন স্থান থেকে পোলিও সন্দেহভাজনদের প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। ল্যাবের প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার মাহবুবা জামিল জানান, এই ভাইরাস মানুষের শরীরে ঢুকলে পরবর্তী কয়েক মাস তার মলমূত্রের সঙ্গে ছড়িয়ে পড়ে। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। অনেকগুলো লক্ষণের মধ্যে গুরুতর হলো জ্বর, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গুত্ব বরণ। আক্রান্তের হার বেশি হলে নানা জটিলতা সহ মৃত্যু হয় এ রোগীর। পোলিও দিয়ে ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার পরেও 75% হলেও কোনো সাইন সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক থাকে। 200 জনের মধ্যে একজন হয়তো সিভিয়ারলি প্যারালাইজড হয়ে গেল, একদম সারা জীবনের জন্যই সে প্যারালাইজড হয়ে গেল। ওইটাকে তখন আমরা বলি যে পোলিও। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পোলিও আক্রান্ত কোনো মানুষ এক দেশ থেকে অন্য দেশে গেলেও ছড়িয়ে পড়তে পারে এ রোগ। ফলে বাংলাদেশে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এবং সাম্প্রতিককালে আমাদের যে ইপিআই কর্মসূচি, সেখানে মাঝে মাঝে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে এবং লোক বলের স্বল্পতা আছে, নতুন পথ সৃষ্টি হচ্ছে না। যে আমরা যেন টিকায় প্রতিরোধযোগ্য যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে আমরা যে নির্মূলের পর্যায়ে নিয়ে গেছি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সরকারি তথ্য বলছে, এখন পর্যন্ত সরকারের টিকাদান কর্মসূচির আওতায় আনা গেছে 84% শিশুকে। দুর্গম এলাকা, ভাসমান জনগোষ্ঠী সহ দেশের শতভাগ শিশুকে টিকার আওতায় না আনা গেলে পোলিও সহ অন্যান্য রোগের ঝুঁকি থেকেই যাবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের খবর উড়িয়ে দিয়েছে দলটি। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ
পত্র জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়ানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপি একটি বিবৃতি প্রকাশ করে। জানানো হয় দলের সঙ্গেই আছেন নাসির উদ্দিন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এর আগে বৃহস্পতিবার রাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয় 2 সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। একদিন পরই উঠে যাচ্ছে নদীতে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে ভোলার জেলেপল্লীগুলোতে উৎসবের আমেজ। মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি। কেউ সুতা দিয়ে মেরামত করছে জাল, কেউ বা ব্যস্ত নৌকা প্রস্তুতে। আড়তগুলোতেও ফিরছে কর্মচাঞ্চল্য। আশায় বুক বেঁধেছেন জেলেরা বড় ইলিশ আহরণের। মাছ উৎপাদন বৃদ্ধি আর মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা উঠছে শনিবার মধ্যরাতে। 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই নির্দেশনার পর থেকে অলস সময় কাটছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীপাড়ের জেলেদের। উপার্জনের একমাত্র পথ বন্ধে চরম দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা। পরিবার পরিজন নিয়ে ভোলার 2 লক্ষাধিক জেলের অনেকেরই দিন কাটছে মানবেতরভাবে। এ সময় জেলায় নিবন্ধিত 1,68,000 জেলে 25 কেজি করে চাল পেলেও নিবন্ধনের বাইরে থাকা আরও প্রায় 1 লাখের ভাগ্যে জোটেনি কিছুই। অভিযানে মানছি, এরপরে আমরা চাউল পাইছি, বনকা আমরা নামুম, কালকে আমরা নৌকা টোকা ঠেলা নামুম, যদি আল্লাহ আমগো রিজিকে দেয় তা আমরা কাম কইরা কিছু দানা মেনু আসি উৎকতে পারো। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়া ঘিরে জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। জাল মেরামত, নৌকা প্রস্তুত করা সহ ব্যস্ত সময় কাটছে জেলেদের। জাল সুতা তুই এখন রেডি করে রাখছি, কালকে তো যদি সরকার আমরা নদীর যাই, যদি আল্লাহ কিছু দেয়, যদি শোধ দিতে পারি দিব, আর নাই আমরা সম্পূর্ণ দেনা ওই মাথায় থাকবো। আমাকে মা ইলিশ রক্ষা অভিযান পুরোপুরি সফল হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এই বছর মা ইলিশ রক্ষা অভিযান আমরা শতভাগ সফল করার চেষ্টা করেছি। এর মধ্যে কিছু জেলে, তারা অসাধু জেলে ছিল, তারা নদীতে মাছ ধরার জন্য নেমেছে এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। এবং এই সময় জেলের জন্য মাছ না ধরে তার জন্য সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে। ভোলায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে এ পর্যন্ত 118 জেলেকে দেয়া হয়েছে কারাদণ্ড। জব্দ করা হয়েছে 42 লাখ মিটার জাল। ডিভিসি নিউজ ডেস্ক। প্রায় 2 বছরেও কোনো অগ্রগতি নেই দিনাজপুরে আলোচিত শ্রাবণ দাস হত্যা মামলার। এর মধ্যে 3 দফায় পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা। 4র্থ দফায় সিআইডির কাছে হস্তান্তরে 7 মাস পার হলেও সেখানেও নেই দৃশ্যমান অগ্রগতি। যদিও সিআইডি কর্মকর্তার দাবি, মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হত্যার নেপথ্যে যারা, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। 2023 সালের 8 ডিসেম্বর সকাল 10:30টার দিকে নিখোঁজ হন দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র শ্রাবণ দাস। এর 10 দিন পর বাড়ির অদূরে আত্রাই নদীর পাশে একটি মাথার খুলি পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় খুলিটি শ্রাবণ দাসের। মাথার খুলিটা পড়েছিল এইখানে। এরপরই হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। পর্যায়ক্রমে পরিবর্তিত হয় মামলার 3 তদন্ত কর্মকর্তা। তাদের ব্যর্থতার পর মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডির দিনাজপুর কার্যালয়ের উপপরিদর্শক আব্দুল বাতেন। কিন্তু প্রায় 7 মাসেও নেই কোনো অগ্রগতি। নিখোঁজ হওয়ার দিন সবশেষ শ্রাবণকে দেখা যায় পাঁচবাড়িতে একটি হোটেলে নাস্তা করতে। এরপর একটি ভ্যানে চড়ে বাড়ির অদূরে রাস্তার পাশে নেমে যান তিনি। আমার এখানে টেবিলে নাস্তা খেলো, নাস্তা খাওয়ার পরে বাইরে হলো, এইদিকে গেছে কিন্তু পশ্চিম দিকে মুখ করে চলে গেছে। তো হাটে গেল না বাসায় গেলে এটা বলতে পারবো না। মনে হয় নদীর এই পারে আইছিল, এই সরকার এই পারে আইছে, তখন আমি গাড়ি ঘুরে নিয়ে চলে গেছি। আমি তো জানি না এলা সব। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা শ্রাবণের ঘনিষ্ঠ বন্ধু রনি ও শিমুলকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কোনো তথ্য পায়নি। এখন তারা জামিনে। আমাকে সকালবেলা আমি 4-5 বার ফোন দিয়েছিল, আমি ফোন রিসিভ করি নাই। পরে ফোন দেই 12টার পর ফোন দেই, দেখি বন্ধ হওয়ার পর। কোনো নেশা বানিয়ে ওরকম করতো না, নেটের চক্করেও ছিল না, কোনো কিছু ছিল না। এদিকে মাথার খুলি পেলেও দেহ না পাওয়ায় নিহতের শেষকৃত্য করতে পারেনি পরিবার। এটা আমার মনের বিশ্বাস, আমার ছেলে অবশ্যই বাড়ি ফিরে আসবে। এগুলো সব মিথ্যা। দাদা ধৈর্য ধরে থাকতে হবে, এটা সময় লাগবে, এভাবে আমাকে সান্ত্বনা দিয়ে আসছে। তাহলে আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচারক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে দাবি সিআইডির কর্মকর্তার। যেহেতু এই মামলাটি একটি ক্লুলেস
হত্যাকাণ্ড সংক্রান্ত একটা মামলা। আমরা সর্বোচ্চ দিক বিবেক বিবেচনা করে এবং গুরুত্ব সহকারে এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। দ্রুত হত্যা রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবার ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ এখন আগের থেকে দ্বিগুণ। এছাড়া হাসপাতালে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের রাখায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ রোগীদের মাঝে। এছাড়া পৌর এলাকায় জমে থাকা পানিতে মশার বিস্তার হচ্ছে প্রতিনিয়ত। বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত পানি জমে থাকায় মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ড্রেন, খোলা জায়গায় জমে থাকা পানি ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষ নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় ঝুঁকি ক্রমশ বাড়ছে। বর্তমানে 250 সজ্জার জেলা হাসপাতালে 13 জন ডেঙ্গু রোগী ভর্তি। নানা অনিয়মের অভিযোগ রয়েছে রোগী ও তাদের স্বজনদের। আজকে 10 দিন এখানে ভর্তি হয়েছে, ভালো কোনো ট্রিটমেন্ট পাইনি এখনো। ডেঙ্গু রোগী আর আমাদের রোগী একসাথে রাখলে আমাদের তো একটু আতঙ্ক থাকে। আমরা চাই যে ডেঙ্গু রোগী যারা তাদের আলাদা একটা ওয়ার্ডে রাখে সেইভাবে তাদের চিকিৎসা চালাক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের মোটামুটি সবকিছু ওষুধপত্র মোটামুটি আছে, হয়তো 2-1টা করে আমাদের কিছুটা আমরা চেষ্টা করি যাতে সবাই এই জায়গায় স্বাস্থ্যবিধি মেনে মশারি ব্যবহার করে। স্থানীয়দের মতে এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বাগেরহাট জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ KUP উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেয়। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় শতাধিক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিতে যোগদান করেন। জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যে নেতারা বলেন, কাদা ছোড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে জনসমর্থন তৈরি করুন। নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিল পরিশোধের পরও তা দেখানো হয়েছে বকেয়া, ফলে নতুন বিলে টাকার পরিমাণ হয়েছে দ্বিগুণ। এমন পরিস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে। মনগড়া বিল তৈরির অভিযোগ উঠেছে নাটোরের নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। বিল পরিশোধ করার পরও নতুন বিলে তা দেখানো হয়েছে বকেয়া হিসেবে। গ্রাহকদের অভিযোগ, কতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে। গেল মাসে মনে করেন বিল দিয়ে দিচ্ছে, এখন আবার ওই বিল সুদ্ধা তুলে দিচ্ছে। গত মাসে আগের মাসে বিল আসছে 800 টাকা, এইবার বিল তারপরের মাসে আসলো 1401 টাকা, এইবার বিল আসছে 2200 টাকা। বিল পরিশোধ করেছি, তারপরে আমার ডবল বিল আসছে, ডবল বিল আসছে 235 ইউনিট। পারে জীবনে এত বিল আসার কথাই না। ভোগান্তি আমরা কেমনে সহ্য করবো? এই যে অফিস ভুল করছি, আমরা কোথায় যাবো এখন? কর্তৃপক্ষ বলছে, অফিসে বিকাশের সফটওয়্যারজনিত সমস্যা সহ দেরিতে বিদ্যুৎ বিল দেওয়াতে এমন সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত বিল দেওয়া হয় নাই, বিকাশের সফটওয়্যারের সমস্যার কারণে আমাদের অফিসিয়ালি এটা পেড হয় নাই, ওই জন্য পেন্ডিং দিয়েছে। ওই জন্য আমাদের সফটওয়্যারে আবার বিল যদি সময় মতো পেড না হয়, ডেট পার হওয়ার পরপরই এটা অটোগ্রহ হয়ে যায়। এমন ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা জটিলতা কাটিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নলডাঙ্গাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কানাইপুকুরের মায়ায় পড়েছে শামুক খোল। এক যুগেরও বেশি সময় ধরে জয়পুরহাটের গ্রামটিতে আসছে এই পরিযায়ী পাখি। এলাকাবাসীও গভীর মমতায় আগলে রাখছে তাদের। নিরাপদ আশ্রয় পেয়ে পাখির সংখ্যা এখন 10,000 ছাড়িয়েছে। পাখিদের কলরব মাতিয়ে রেখেছে জয়পুরহাটের কানাইপুকুর গ্রাম। গাছের মগডালে শাখায় ভিড় জমায় বিরল প্রজাতির শামুক খোল। সোনালি রোদে ফুটে ওঠে তাদের অপরূপ সৌন্দর্য। হঠাৎ দেখায় মনে হতে পারে থোকায় থোকায় ফুটে থাকা ফুল। তবে পাখিদের এই উপস্থিতি সারা বছর থাকে না। এপ্রিলের শুরুতে তারা দল বেঁধে আসতে থাকে এই অভয়ারণ্যে।
অকৃত্রিম ভালোবাসায় পাখিগুলোকে আগলে রাখে এই গ্রামের মানুষ। তাই প্রতি বছর পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়ছে। নিরাপদ আশ্রয় পেয়ে বংশবৃদ্ধি করছে তারা। এদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করতেছি এবং তাদেরকে কাউকে মারতেও দেয় না এবং আমরাও মারি না। ক্ষয়ক্ষতি হয়ে যায়, গাছের ফল নষ্ট হয়ে যায়, পুকুরের মাছ নষ্ট হয়ে যায়। তারপরে আমরা এই পাখিগুলোকে বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে আগলে রাখি। পাখিগুলো যখন থাকে না তখন আমাদের মনে হয় যে কি যেন নাই, কি যেন একটা মিস করতেছি। পরিণত হয়েছে যেন ছোটখাটো পর্যটন কেন্দ্রে। দূর দূরান্ত থেকে আসছে পাখিপ্রেমীরা। মাঝে মধ্যে আমি এখানে চলে আসি, আর বিকেল এবং সকালে পাখির কিচিরমিচির শব্দ খুব ভালো লাগে। পাখিগুলোকে অত্যন্ত সুরক্ষা দিচ্ছি। মানুষজন আসবে, তারা একটু বসবে। যদি সরকারিভাবে একটুখানি সহায়তা পাওয়া যেত তাহলে মানুষেরা এখানে খুব আসতো এবং সুবিধা পেত। এই অভয়ারণ্য গড়ে ওঠার পেছনের কারিগর গ্রামবাসী। তাদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। পাখিদের খাবারের সংস্থান, পাশাপাশি ওই জায়গাতে যে তাদের বংশ বিস্তার কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলোকে যেন স্বাচ্ছন্দ্যময় এবং নিশ্চিন্ত একটি জায়গা সেটা যেন করা যায়, সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এই পরিযায়ী পাখিরা ডিসেম্বর মাসের শেষ দিকে খাবার সংকট দেখা দিলে কয়েক মাসের জন্য কানাইপুকুর ছেড়ে যায় অন্যত্র। ডিবিসি নিউজ ডেস্ক। নিজেরা তৈরি করেছেন ঘর, গড়েছেন পাঠাগার, বই পত্রিকা পড়া আর টেলিভিশন দেখা সহ অবসর কাটে আনন্দে। টাঙ্গাইলের দায়না ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গঠন করা সমিতিতে দেখা গেল এমন চিত্র। দেশের প্রবীণদের জন্য অনুকরণীয় হতে পারে এই উদ্যোগ। প্রবীণের অভিধানিক অর্থ বিজ্ঞ বা নিপুণ হলেও বাংলাদেশের সমাজচিত্র ভিন্ন। এখানে প্রবীণ মানে বৃদ্ধ বা বুড়ো। ধাবমান সময়ে মূল স্রোত থেকে দূরে ছিটকে পড়ে তাদের যাপন করতে হয় অসহায় এক জীবন। এমন বাস্তবতায় টাঙ্গাইল সদরের ধাইনা হয়ে উঠল এক অনন্য উদাহরণ। অবসরকে রাঙিয়ে দিতে গড়ে তোলা হয় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সমিতি। এই সমিতির সদস্যরা নিজেদের অল্প অল্প চাঁদায় গঠন করেছেন তহবিল। সেই তহবিলের লাভ থেকে প্রতি মাসে সদস্যদের দেওয়া হয় 700 টাকা ভাতা, চিকিৎসা খরচ সহ জরুরি আর্থিক সহায়তা। 10, 20, 50, 100, 200 যে যেভাবে পারছে মাসে আমরা সঞ্চয় করতে করতে কল্যাণ ফান্ডে এখন 6.5 লক্ষ টাকা আমাদের এফডিআর করা আছে। 100-র উপরে এখানে প্রবীণ আছে, তাদেরকে প্রতি মাসেই এই সংগঠন থেকে 700 টাকা করে ভাতা দেওয়া হয়। সমিতির লাভের অর্থেই আনন্দ বিনোদনের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। যে প্রবীণ জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে যে কাজগুলো এগিয়ে চলছে, এই কাজটা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ওই আমাদের চিকিৎসাটা ফ্রি করলো বা আমাদের দেখশন করলো সরকার, এটাই হলো যথেষ্ট। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় প্রবীণ সমাবেশের। আয়োজনের প্রধান অতিথি বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্রবীণ ভাতাসহ ইউনিয়ন ও গ্রামে এমন উদ্যোগ নেওয়া হবে। জাতীয়ভাবে পরিকল্পনা হচ্ছে ফ্যামিলি কার্ড দিবে ঘরে ঘরে, যাতে বয়স্ক মারা তার সংসার চালাতে সুবিধা হয়। আর প্রবীণদের জন্য প্রবীণদের যে বৃদ্ধ ভাতা, সেই ভাতা যাতে সকলেই পায় সেটি বিএনপি ব্যবস্থা করবে। প্রকৃতির নিয়মে মানুষ জন্ম নেয়, বড় হতে হতে পৌঁছে যায় বার্ধক্যে। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সেই সময়টুকু যেন অন্যরকম ভালোবাসা, ভালো লাগা দিয়ে ভরে থাকে, এমন প্রত্যাশাই তো সবার। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। বিদ্যুৎ ঘাটতি যেন পিছু ছাড়ছে না পঞ্চগড় জেলার মানুষের। শহরের ও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে চলে লোডশেডিং। সন্ধ্যা হলে তা আরও কয়েক গুণ বেড়ে যায়। এতে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ী, ইজি বাইক চালক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা মাফিক বিদ্যুৎ না মেলায় দিতে হচ্ছে লোডশেডিং। তীব্র লোডশেডিংয়ের কবলে পঞ্চগড়। দিনের বেলা 2-3 ঘন্টা থাকে বিদ্যুৎ, আর রাত হলেই তা বেড়ে যায় কয়েক গুণ। সন্ধ্যা হলেই চলে যায় বিদ্যুৎ, রাত 2টা পর্যন্ত চলে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরের এ জেলায় বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, ইজি বাইক চালক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা। দ্রুতই এ সমস্যা সমাধানের আশা গ্রাহকদের। দিনের বেলা কারেন্ট একটু থাকলেও রাতের বেলা খুব যাওয়া আসা করে, এবং 3 ঘন্টা, এমন সময় 4 ঘন্টাও বিদ্যুৎ থাকতেছে না। প্রচণ্ড পরিমাণ বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এই কারণে আমাদের কাপড় মানে লন্ড্রি ব্যবসায়ী যারা আমরা আছি, এদের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে। পাঠক আসেন নিয়মিত পড়াশোনার জন্য, তারা আসলেও আমাদের সুযোগ দেওয়া যায় না পড়বার মতো করে।
আমরা দেখে নিব তাদের কলিজা কত বড়। রাস্তায় ফেলে রাখবো। স্থানীয়দের ধারণা গেল 11 সেপ্টেম্বর এনসিপি নেতা সার্জিস আলম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মন্তব্য করায় নেসকো ইচ্ছে করেই বাড়িয়েছে লোডশেডিং। উনি যখনই মঞ্চে বক্তব্য দিতে যান ঠিক সেই সময়গুলোই কারেন্ট চলে যায়। এর কারণে কিছু নেতিবাচক কথা উঠেছিল, কিন্তু এখন কি সেই নেতিবাচক কথাগুলোর জন্যই কি নেসকো আবার প্রতিশোধ নিচ্ছে কিনা, এটা আসলে ভাবার বিষয়। আমরা মনে করছি যে তারই পরিপ্রেক্ষিতে এই যে বিদ্যুৎ ইয়াটা কি আরো বেড়ে গেল নাকি লোডশেডিংটা। তবে পঞ্চগড়ের নেসকোর কর্মকর্তা জানান কারো মন্তব্য ঘিরে লোডশেডিং দেওয়ার সুযোগ নেই। চাহিদা মাফিক বিদ্যুৎ না মেলায় এ ভোগান্তি। না এটার কোনো সুযোগই নাই। বিদ্যুৎ তো আমরা স্টোরও করে রাখতে পারি না, আটকায় রাখতে পারি না। বিদ্যুৎ হচ্ছে এমন একটা জিনিস জেনারেশনের সাথে সাথে ডিস্ট্রিবিউশন করতে হয়। আমরা জাতীয় গ্রিড থেকে যা পাই তাই দেই। নেসকোর তথ্য অনুযায়ী দিনের বেলা 18 থেকে 20 মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ 13 থেকে 11 মেগাওয়াট, আর রাতে 13 থেকে 14 মেগাওয়াট চাহিদার বিপরীতে মেলে 7 থেকে 9 মেগাওয়াট। ডিবিসি নিউজ ডেস্ক। ছুটির দিনেও রাজধানী ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। শুষ্ক আবহাওয়ায় বেড়েছে দূষণের মাত্রা। বায়ু দূষণে বিশ্বের 127 শহরের মধ্যে সপ্তম স্থানে বাংলাদেশ, স্কোর 153। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। তথ্য বলছে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর 362, দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লির স্কোর 218। অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিল পাশ করেছে ইসরায়েলের সংসদ নেসেট। এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 120 সদস্যের সংসদে 25 থেকে 24 ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। বিলটির বিরোধিতা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি। তবে কয়েকজন জোটসঙ্গী ও বিরোধী এমপি এতে সমর্থন দেন। বিল অনুযায়ী জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। এমন সময়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি এমনটা ঘটে তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার সব সমর্থন হারাবে। ইসরায়েল সফর শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, যদি এই পদক্ষেপ রাজনৈতিক কৌশল হয় তবে তা বড় ধরনের ভুল। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।